সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফ্রেঞ্জির নিয়মিত আয়োজনে। আমরা বিপিএলের আপডেট দিয়ে থাকি সবসময়, বেশিরভাগ ক্ষেত্রেই, আর অন্যান্য টপিক নিয়ে আলোচনা করি। আমরা এই ভিডিওটা যখন বানাচ্ছি তখনও বিপিএলের ড্রাফট 12 দিন বাকি আছে। সেই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী 14 অক্টোবর। সেই 14 অক্টোবরের আগে বা প্লেয়ার্স ড্রাফটের আগে চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিগুলো যে নিজেদের ইচ্ছে মতো তারকা ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে ফেরানোর জন্য, কেউ চেষ্টা করছে রিটেন করার জন্য। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইরে যে দুটো টুর্নামেন্ট আছে একই সময় অনুষ্ঠিত হবে, আইএল টি20 এবং এসএ টি20। এই দুটো টুর্নামেন্ট কিন্তু নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। আমরা আইএল টি20 আগেই দেখেছি, গত রাতে আমরা দেখেছি এসএ টি20, সেটা ড্রাফট শেষ হয়ে গেছে। সেই ড্রাফট শেষে কিছু প্লেয়ার আছে যারা কিনা এখন পর্যন্ত আইএল টি20 কিংবা এসএ টি20তে কোথাও দল পাইনি। আমরা আজকের আলোচনাটা করব যে আমরা 10 জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব যারা কিনা এসএ টি20 কিংবা আইএল টি20 কোনোটাতেই দল পায়নি। এরকম 10 জন ক্রিকেটারকে বিপিএলে যে ফ্র্যাঞ্চাইজিরা আছে তারা চাইলে টার্গেট করতে পারে। আমাদের প্রথম যে প্লেয়ারটা হবে সেটা হচ্ছে কামিন্দু মেন্ডিস। এই নামটা আপনি নিশ্চিতভাবেই লাস্ট কয়েকদিনে, কয়েক মাসে অনেক বেশি শুনে গেছেন। কামিন্দু মেন্ডিসের সঙ্গে ডন ব্র্যাডম্যানের নাম শুনেছেন, অনেক কিছু শুনে গেছেন। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন, 5টা সেঞ্চুরি করেছেন মাত্র 13 ইনিংসে। টেস্টে 1000 রান করেছেন 13 ইনিংসে, প্রায় যেটা হচ্ছে ডন ব্র্যাডম্যানের রেকর্ডের সমান। দারুণ ছন্দে আছেন। এরকম একজন ক্রিকেটারকে যদি আপনি বিপিএলে আনতে পারেন, সেটা বিপিএলের জন্য অবশ্যই ভালো ব্যাপার হবে। বিপিএলে তিনি একবার এসেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খুব সম্ভবত খেলার জন্য। সেভাবে স্ট্রাইকার্স বা কোনো একটা দলের, সিলেটের কোনো একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে এসেছিলেন, কিন্তু তিনি খুব বেশি করতে পারেনি। কিন্তু লাস্ট যে এলপিএলটা হলো লঙ্কা প্রিমিয়ার লিগ, সেখানে তিনি ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলেছেন। সেইখানে তার 10 ম্যাচে রান হচ্ছে 286। আপনি যদি মনে করেন যে কামিন্দু মেন্ডিস একজন টেস্ট ক্রিকেটার, তাহলে তাকে বিপিএল আনার কোনো মানে নেই। সেইটা যদি আপনি ভেবে থাকেন, একেবারেই ভুল ধারণা। আপনি ক্যান্ডির হয়ে যে তার পারফরমেন্স লাস্ট আসরে, সেটাতে আপনি দেখলেই নিশ্চিতভাবে বুঝে যাবেন যে কামিন্দু মেন্ডিস কতটা প্রোডাক্টিভ একজন ক্রিকেটার। তিনি বল করতে পারেন, ব্যাটিংটা করতে পারেন বা হাতে, মিডল অর্ডারের জন্য খুব ভালো চয়েস হতে পারে। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা যদি লুক আফটার করে তাহলে মনে হয় যে তাকে আনা যেতে পারে। এখন কথা হচ্ছে তাকে কি পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে কিনা, সেটাই সবচেয়ে বড় শঙ্কার জায়গা। কারণ হচ্ছে যে শ্রীলঙ্কা জানুয়ারি এবং ফেব্রুয়ারির সময়টাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো টেস্ট খেলার কথা আছে। তো তাতে যদি আপনি হিসেব করেন যে সে যদি জানুয়ারি 20 তারিখের পরে চলেও যায়, তাও আপনি অন্ততপক্ষে তাকে 1 মাসের জন্য একটা টুর্নামেন্টে পাবেন, বা 25 দিনের জন্য একটা টুর্নামেন্টের জন্য পাবেন। 25 দিন যদি আপনি পান, তাকে আবার অন্তত আপনি 8 থেকে 9টা ম্যাচ খেলাতে পারবেন। গ্রুপ পর্বের যে ম্যাচগুলো আছে সেগুলো আপনি খেলাতে পারবেন, আমার কাছে যেটা মনে হচ্ছে। সেই ক্ষেত্রে কামিন্দু মেন্ডিস বাংলাদেশের কন্ডিশনে লাস্ট যখন বাংলাদেশ তিনি খেলতে এসেছিলেন, টেস্টে সিলেটে এবং চট্টগ্রামে দুটো সেঞ্চুরি করেছিলেন, তাকে মনে হয় যে পিক করা যেতে পারে। ফ্র্যাঞ্চাইজিরা যদি চিন্তা করে যে আমার একজন ব্যাটসম্যান লাগবে মিডল অর্ডারের জন্য, একজন স্পিন বোলিং করতে পারেন, সেটাও যদি প্রয়োজন চিন্তা করেন, তাহলে মনে হয় যে কামিন্দু মেন্ডিস একটা ভালো চয়েস হতে পারে। আমাদের দ্বিতীয় যে ক্রিকেটার থাকবে তিনি হচ্ছেন জো ডেনলি। তিনি ব্যাটিং করতে পারেন খুব ভালো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি খেলেছেন করাচি কিংস, কলকাতা নাইট রাইডার্স, মুলতান সুলতানস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার খেলা অভিজ্ঞতা আছে, ঢাকা ডায়নামাইটস এবং হচ্ছে বরিশাল বার্নার্সের হয়ে দুটো মৌসুম খেলতে এসেছিলেন। এখন পর্যন্ত আর বিপিএলের যে পারফরমেন্স, সেটা হচ্ছে 15টা ম্যাচ খেলেছেন, 310 রান করেছেন। এই হচ্ছে তার বিপিএলের পারফরমেন্স। এখন জো ডেনলির যে ব্যাপারটা হচ্ছে যে আপনি যেহেতু বড় বড় তারকা দিতে পাবেন না, আপনাকে চিন্তা করতে হবে যে কোন ক্রিকেটারকে নিয়ে আসলে আপনি ইফেক্টিভ পারফরমেন্স পাবেন এবং হচ্ছে যে পুরো মৌসুমের জন্য পাবেন। সেইখানে জো ডেনলি একটা বড় অপশন হতে পারে। তার জন্য আপনি মিডল অর্ডারে কিংবা 3-4 এই জায়গাগুলোতে আপনি চাইলে জো ডেনলিকে ওপেনিংও করতে পারবেন, সেটা একটা গুড চয়েস হতে পারে। ব্যাটিং যারা ব্যাটার খুঁজছে তাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে আমার কাছে যেটা মনে হয়। কারণ যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবেই চোখ বন্ধ করে বিপিএলও যদি খেলার অভিজ্ঞতা আছে, আপনি জো ডেনলির উপর ভরসা করতে পারেন। আমার তৃতীয় যে ক্রিকেটারটা, আপনারা নামটা শুনেছেন, জেমস ফুলার। লাস্ট মৌসুমে ফরচুন বরিশাল হয়ে খেলতে এসেছিলেন, সেখানে তিনি 3টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, শেষ দিকে এসেছিলেন, যেহেতু আইএল টি20 ছিলেন সেখানে শেষ করে তিনি খেলতে এসেছিলেন এবং 3টা ম্যাচে তিনি 6টা উইকেট পেয়েছিলেন। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। এর বাইরেও বেশ কিছু টুর্নামেন্টে খেলেছেন, এলপিএল, এসএ টি20,
PSL IL T20 যেটা বললাম এই টুর্নামেন্টগুলোতে খেলার অভিজ্ঞতা আছে। পেস বোলিংটা করতে পারেন, টুকটাক ব্যাটিং করতে পারেন। পেস বোলিংয়ের জন্য যদি যারা পেস বোলার খুঁজছে তাদের জন্য একটা চয়েস হতে পারে, কারণ বরিশালে যদি খেলেছে তিনি জানেন এই কন্ডিশনটা। আর যারা গত মৌসুমে তাকে পারফর্ম করতে দেখেছেন, 3টা ম্যাচে 6টা উইকেট পেতে দেখেছেন, তারা নিশ্চিতভাবেই লুক আপটা করবে। বরিশালও করতে পারে, সেটা আমরা এখন পর্যন্ত জানি না। আমি 4 নম্বর যে ক্রিকেটারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেসার, একজন ইংল্যান্ডের একজন পেসার। তাকে বলা হচ্ছে যে ভবিষ্যতের জেমস অ্যান্ডারসনের রিপ্লেসমেন্ট হিসেবে ভাবা হচ্ছে। তিনি কাউন্টি ক্রিকেটে খুবই প্রসিদ্ধ, দারুণ পেস বোলিং করতে পারেন, তার সুইংটা খুবই ভালো। তার নাম হচ্ছে স্যাম কুক। আপনি হয়তো টেলিগ্রাফের আগামী যদি 1-1.5 মাস আগের একটা প্রতিবেদন দেখেন, সেখানে হয়তো আপনি স্যাম কুক সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। সে কী ধরনের ক্রিকেটার, কেমন ক্রিকেট খেলেন, সেটা একটা ধারণা পেতে পারেন। তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, খুব বেশি আছে সেটা বলা যাবে না, কারণ এখন পর্যন্ত আসলে তিনি খুব বেশি কাউন্টি ক্রিকেটের বাইরে গিয়ে খেলার সুযোগ পাননি। জোবার্গ সুপার কিংস ACC T20 যেটা, সেখানে তিনি দুটো ম্যাচ খেলেছিলেন। দুটো ম্যাচ খেলে তিনি 5টা উইকেট পেয়েছিলেন। এছাড়া ইংল্যান্ডের যে দ্য 100 টুর্নামেন্ট আছে, 100 বলের টুর্নামেন্ট, সেখানে তিনি ট্রেন্ট রকেটসের হয়ে খেলেছেন। তো এই হচ্ছে তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা। আপনি যদি সব মিলিয়ে যদি আপনি তার T20 পারফরমেন্স দেখেন, আপনি দেখবেন যে 84টা ম্যাচ খেলেছেন, 92টা উইকেট পেয়েছেন। দ্য 100-এর যদি পারফরমেন্স দেখেন, 24 ম্যাচে তার শিকার হচ্ছে 29 উইকেট। আপনি দেখেন দ্য 100-এর মতো টুর্নামেন্টে, 100 বলের টুর্নামেন্ট, সেখানে একজন বলার সর্বোচ্চ 20 বল করার সুযোগ পান। সেইখানে 7.5 কিংবা 8 ইকোনমি রেটে 24 ম্যাচে 29টা উইকেট, একেবারে পারফরমেন্সটা খারাপ না। বাংলাদেশের কন্ডিশনের জন্য খুব ভালো চয়েস হতে পারেন। আর 5 নাম্বার আমার যে ক্রিকেটটা, আমার কাছে মনে হয় যে এই BPL-এর জন্য সবচেয়ে হট কেক হতে পারে জশুয়া লিটল, আয়ারল্যান্ডের ক্রিকেটার। আয়ারল্যান্ড দেখে আসলে ভরকে যাওয়ার কিছু নেই, কারণ আয়ারল্যান্ডের থেকে এখনকার সময় যারা সুপারস্টার পর্যায়ে আসেন তার একজন হচ্ছেন জশুয়া লিটল। তিনি IPL, LPL, PSL, মেজর লিগ ক্রিকেট, CPL, আপনি যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কথাই বলুন না কেন, T10, IL T20 সবগুলো টুর্নামেন্টে তার খেলার অভিজ্ঞতা আছে। লাস্ট 2-3 বছরে একদম তারকা বনে গেছেন। গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন, IPL-এ খেলছেন। এই মৌসুমে তিনি তাকে রিটেন করবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু তাকে এখন পর্যন্ত ACC T20 কিংবা IL T20 কোনো দল সাইন করেনি। গতকালও তিনি দল পাননি। আমার কাছে যেটা মনে হয় যে যারা বাহাতি পেস বলার খুঁজছেন, বিশেষ করে মুস্তাফিজ যেহেতু ঢাকায় চলে গেছে, আপনি যদি নতুন একজন বাহাতি পেসার খুঁজেন যারা কিনা আপনাকে ম্যাচ জিতাতে পারে, সেটার একটা বড় অপশনস হতে পারে জশুয়া লিটল। যেটা বললাম যে তার অভিজ্ঞতা অনেক বেশি, দ্য 100 মানে সবগুলো টুর্নামেন্টে খেলেছেন। তিনি জানেন বাংলাদেশের এই কন্ডিশনেও তার পারফর্ম করার অভিজ্ঞতাটাও ভালো আছে। বাংলাদেশের বিপক্ষে IPL-এ যদি খেলেছেন, PSL-এ যদি খেলেছেন, LPL-এ যদি খেলেছেন, আপনি এই কন্ডিশনে নিয়মিত ক্রিকেটার, তাকে আপনি সাইন করাতে পারেন। আপনার জন্য বড় একটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে জশুয়া লিটল। আমার এর পরের যে ক্রিকেটারের কথাটা বলবো সেটা হচ্ছে মার্টিন গাপটিল। এখন হয়তো একটু বুড়িয়ে গেছেন, আপনি যদি বলেন যে বুড়িয়ে গেছেন বলা যায়, কিন্তু তারপরে জাতীয় দলে খেলছেন না। তারপর আমার কাছে মনে হয় যে যেহেতু BPL, আপনি যেটা বললাম শুরুতেই বললাম যে তারকা ক্রিকেটার পাচ্ছেন না, আপনাকে এমন ক্রিকেটার খুঁজতে হবে যারা পারফর্ম করতে পারবেন এবং হচ্ছে পুরো মৌসুম খেলতে পারবেন। এমন ক্রিকেটার যদি আপনি চুজ করতে চান, সেক্ষেত্রে আপনি মার্টিন গাপটিলকে চুজ করতে পারেন। মার্টিন গাপটিলের অভিজ্ঞতা অনেক বেশি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার কথা বলুন, আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলুন, সবখানে তিনি দাপিয়ে বেরিয়েছেন, পারফর্ম করেছেন। আপনার তার লাস্ট 3টা T20 ইনিংস যদি দেখেন, 3টা ইনিংসের 2টোই তিনি 50 করেছেন। একটা 30+ ইনিংস আছে, আর সেটা আবার PSL-এর মতো টুর্নামেন্টে। যেহেতু PSL খেলেছেন, IPL-এ মানে এই কন্ডিশনে তার খেলার অভিজ্ঞতা আছে, এই কারণে আপনি তাকে চুজ করতে পারেন। পুরো মৌসুম পাবেন, আপনাকে অন্তত 3 থেকে 4টা ম্যাচ নিশ্চিতভাবে জেতাবে, এইটা আমার কাছে মনে হয় বা বিশ্বাস হয়। কারণ তিনি যে ধরনের ব্যাটসম্যান, বিধ্বংসী ব্যাটসম্যান, বাংলাদেশের কন্ডিশনে তিনি যদি ভালো শুরু করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে 3-4টা ম্যাচ অনায়াসে ম্যাচ জিতিয়ে নিতে পারবেন। এই ক্যাপাবিলিটি মার্টিন গাপটিল আছে, সেটা তো আর নতুন করে বলতে হবে না। তাকে টার্গেট করতে পারে BPL-এর ফ্র্যাঞ্চাইজিগুলো। তারপর আপনি ম্যাথু ফোর্ডের কথা বলতে পারেন, ওয়েস্ট ইন্ডিজের একজন অলরাউন্ডার, পেস বোলিং করতে পারেন, ব্যাটিংটা করতে পারেন। গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন, 8টা ম্যাচ খেলেছিলেন, সেখানে তার উইকেট শিকার ছিল 10টা। জাতীয় দলের হয়ে লাস্ট কয়েক মাসে খুব ভালো পারফর্ম করছেন, দারুণ ছন্দেছেন, কিন্তু তিনি দল পাননি। ACC T20 কিংবা IL T20 কোথাও তিনি দল পাননি। তাকে যদি পিক করা যায়, সেক্ষেত্রে আপনি একটা বোলার অপশন পাবেন এবং ব্যাটসম্যান হিসাবে আপনার 4-5-6 বা ফিনিশার রোলে আপনি অনায়াসে তাকে খেলাতে পারবেন। আপনাকে খুব বেশি টাকা হয়তো তার পেছনে খরচ করতে হবে না, যেহেতু তিনি অন্যান্য জায়গায় দল পাননি। তাকে পিক করা যেতে পারে BPL ফ্র্যাঞ্চাইজি লুক আফটার করে। আমি আর কয়েকজন ক্রিকেটারের কথা বলছি, যদি আমরা 10 জন ক্রিকেটার নিয়ে কথা বলছি, সেখানে লুইস গ্রেগরি একটা অপশন হতে পারে। লুইস গ্রেগরি
তিনি ইংল্যান্ডের মিডিয়াম পেস বল করতে পারেন এবং হচ্ছে ব্যাটিংটা করতে পারেন। তার যদি আপনি তাকে কাজে লাগাতে পারেন, এর আগে তিনি বিপিএলে খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে একটা ম্যাচ 11টা ম্যাচ খেলেছেন, 262 রান করেছিলেন। তাকে এই কন্ডিশনে যেহেতু একটু স্লো বলতে বোঝাচ্ছি যে তিনি এই ধরনের কন্ডিশনের সাথে অভ্যস্ত বা এই ধরনের কন্ডিশনে খেলে মজা পান বা তৃপ্তি পান, তাকে আপনি সাইন করাতে পারেন। জো ডেনলি যে টাইপের ব্যাটসম্যান, লুইস গেগ্রিও ঠিক সেই টাইপের, আপনাকে সাথে যেহেতু পেস বোলিংটা করে দিতে পারবে, একজন ভালো অলরাউন্ডার অপশন হতে পারে। কার্টিস ক্যাম্পারকে আপনি চোখে রাখতে পারেন। কার্টিস ক্যাম্পার গত মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন, বেশ কয়েকটা ম্যাচে খুব ভালো পারফর্ম করেছিলেন ব্যাট হাতে বল হাতে। একটা ম্যাচে খুব সম্ভবত 34 রান করে 4টা উইকেট পেয়েছিলেন। আরও একটা ম্যাচে 10 বল বা 9 বলে তিনি 29 বা 25 রানের একটা ইনিংস খেলেছিলেন। বেশ কয়েকটা ভালো ইনিংস ছিল, ভালো ম্যাচ খেলেছিলেন তিনি শেষ পর্যন্ত, যদিও তিনি পরের দিকে এসে মানে এত তারকা থাকার কোনো জায়গা পাননি দলে। তাকে বিপিএল ফ্র্যাঞ্চাইজিরা মানে লুক আপটা করতে পারে বা টার্গেট করতে পারে যে তাকে নেওয়া যায় কিনা। আমার শেষ যে ক্রিকেটার কাইস আহমেদ, তিনি আফগানিস্তানের লেগ স্পিনার। যেহেতু এইসব কন্ডিশনের লেগ স্পিনার অনেক বেশি ইফেক্টিভ হয়ে থাকেন, আর যেহেতু আফগানিস্তানের একই ধরনের উপমহাদেশের কন্ডিশনের স্পিনার, তিনি এসএ টি-20 দল পাননি, আইএল টি-20 দল পাননি, তাকে যদি নেওয়া যায় তাহলে মনে হয় বাংলাদেশের বিপিএলে যে ফ্র্যাঞ্চাইজিরা যারা নেবে তাদের জন্য খুব বেশি লাভবান হতে পারবেন। এখন পর্যন্ত বিপিএলে খুব সম্ভবত 11টা ম্যাচ খেলেছেন, 12টা উইকেট পেয়েছেন। তাকে নেওয়া যেতে পারে। নিলে অবশ্যই এই কন্ডিশনে তিনি ভালো করবেন বলে আমি বিশ্বাস করি। এই হচ্ছে আমার 10 জন ক্রিকেটার। আপনি হয়তো অনেকজন ক্রিকেটারের নাম বলতে পারবেন, আরও হয়তো অনেকেই আছেন যাদেরকে আমরা আসলে এখনও সেভাবে করিনি বা টার্গেট করিনি, বা অনেকে হয়তো ধরেন আমরা 10 জন ক্রিকেটার নিয়ে যদি কথা বলবো সেই ক্ষেত্রে হয়তো অনেকে আমাদের তালিকা থেকে বাদ পড়ে গেছেন। আপনারা জানাতে পারেন যে আর কোন কোন ক্রিকেটারকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা টার্গেট করতে পারে বলে আপনার কাছে মনে হয়, টার্গেট করা ভালো হবে, কী কারণে টার্গেট করা উচিত, সেই ক্রিকেটারের নাম আপনি আমাদের কমেন্ট সেকশনে আপনি বলে দিতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী যদি আবার একদিন কোনো এই ধরনের ভিডিও বানায় যে কাদেরকে টার্গেট করা উচিত বা তাদের টার্গেট করা যেতে পারে, সেরকম যদি ভিডিও বানায় অবশ্যই আপনাদের এই কমেন্ট সেকশন থেকে নেওয়া নামগুলো আমরা প্রাধান্য দিব। আমরা চেষ্টা করব সবসময় বিপিএলে আপডেটটা আপনাদেরকে দিয়ে যাওয়ার জন্য। আমরা প্রতিদিনই বিপিএল আপডেট দেবো। দেখা যাক কী হয়। আসলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি যদি নতুন ক্রিকেটার নেওয়ার চেষ্টা করছে, আমরা যখনই কোনো আপডেট পাবো বা ব্রেকিং বা সাইনিংয়ের খবর পাবো সেটা সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনি যদি সেই তথ্যগুলো পেতে চান অবশ্যই আমাদের ক্রিকফেঞ্জির ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল সবখানে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো দিয়ে রাখতে হবে, তাহলে আপনি সবার আগে সব খবর আপনি পাবেন ক্রিকফেঞ্জি থেকে। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।